আজকে সবশেষ যেটি দেখা গেল যে প্রধানমন্ত্রী আগামী বছরের বাজেট শেষে যেটি এক ধরনের প্রচলিত রীতি, এক ধরনের নৈশভোজ থাকে, সেটি বাতিল করলেন। এর আগেও প্রধানমন্ত্রী খাবার দাবারের বিভিন্ন মেনু পরিবর্তন করেছেন, সেখানে একটা কৃচ্ছতা সাধন করেছেন, যেটি এক ধরনের সাধুবাদ পাওয়াই যেতে পারে। আজকের এই ঘোষণার ফলেও প্রায় 50 লাখ টাকা সরকারের সাশ্রয় হবে। আপনার কাছে আমি একটু জানতে চাইছি, এই যে কৃচ্ছতা সাধন, এটা এক ধরনের ভালো, কিন্তু সরকারের অন্যান্য যে খাত বা অন্যান্য যে কর্মকাণ্ড, সেখানে আপনি কতটা কৃচ্ছতা সাধন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং মনিরা শারমিনকে শুভেচ্ছা। আসলে আমরা কি চাই এবং কি করি, এই দুটোর মধ্যে যদি একটা সম্মিলন ঘটাতে পারি, তাহলেই দেশ সঠিক পথে যেখানে যাওয়ার কথা সেটা যায়। কিছু শিষ্টাচার, এ ধরনের কৃচ্ছ সাধন, এই ধরনের উদাহরণ তৈরি করা, সেটা ভালো অবশ্যই। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বা এই যে নৈশভোজ বাদ দেওয়া থেকে একজন সাবেক রাষ্ট্রপতির কথা মনে পড়ে, সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তিনি তাহলে বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রযন্ত্রে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটি করছেন কিনা। হ্যাঁ, প্রধানমন্ত্রী 150 টাকায় তার অতিথিদের লাঞ্চ করান তার অফিসে, খুব ভালো। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কথা বলছিলাম, তিনি যখন বঙ্গভবনে ছিলেন, তিনি বাইরে টেলিফোন করেছেন তার মেয়ের কাছে অথবা ছেলের কাছে। সেই টেলিফোনের বিল তিনি নিজে পরিশোধ করেছেন, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেননি। তিনি মনে করেছেন যে এটি যেহেতু তার ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব, এটা রাষ্ট্রীয় দায়িত্ব নয়। তো এই উদাহরণ যদি আমরা তৈরি করতে পারি প্রতিটি ক্ষেত্রে, আপনি যেটা বলেন রাষ্ট্রের অন্যান্য যে যন্ত্র, অন্যান্য যে মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, এর মধ্যে তো অনেকবার দেখলাম এবং প্রধানমন্ত্রী সেটাও বারিত করেছেন যে কোনো অজুহাতে বিদেশে যাওয়া, পানি শোধনাগার বা মধ্যাহ্ন ছেলেমেয়েদের মশা মারা বা ছেলেমেয়েদের মধ্যাহ্ন ভোজে, মানে স্কুলের শিক্ষার্থীদের সেটি দেখতে যাওয়া, নানা রকম। এখন এটি চলে আসছে, মানে কোনো সরকারের সময় একটু বেশি থাকে, কোনো সরকারের কম, কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারেনি। তো এখানে প্রধানমন্ত্রী ভালো উদাহরণ সৃষ্টি করেছে। এখন তার দেখা দেখি যে অন্যরাও করেন, সেটা একটা কী বলে, একটা ভালো মানে দিকে নিয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে বাজেট, মূল কথা যে বাজেট নিয়ে তো এই উপলক্ষ। তো বাজেটে যে অঙ্গীকার, যে কর্মসূচি, যে ওয়াদা, যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতিটা রোধ করা যাবে কিনা। যদি এরকম হতো যে বাংলাদেশের যতগুলো সেবা খাত আছে, বিশেষ করে আমরা তো ভেবেছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তত দুর্নীতির যে ভয়াবহ দুর্নীতির মাত্রাটা কমবে, কিন্তু টিআইবির রিপোর্টে দেখলাম যে সেবা খাতে দুর্নীতি আরও বেড়েছে। 2023-এ এটা সম্ভবত তারা 2 বছর পর করে, 2023-এ যে দুর্নীতি ছিল তার থেকে অনেক বেশি দুর্নীতি হয়েছে 2025-এ। এখন এরকম সরকারের তো এতগুলো আপনি সিটি কর্পোরেশন যান, আপনি পাসপোর্ট অফিসে বা যে কোনো সেবা নিতে গেলে এই যে মানুষ ধরেই নেয় যে হয় প্রভাব খাটাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, অথবা অর্থ দিতে হবে, এবং যে যত ক্ষমতাহীন তাকে বেশি অর্থ দিতে হয়, আর সেটি জন্ম নিবন্ধন হোক বা যে কোনো। তা আমি আশা করব যে প্রধানমন্ত্রী এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর পাশাপাশি যদি এরকম একটা অঙ্গীকার তার সরকারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সেবা খাতে কাউকে আগামীকাল থেকে উৎকোচ দিতে হবে না বা অবৈধ লেনদেন করতে হবে না, লেনদেন ছাড়াই তারা, মানে সেবা প্রার্থীরা সেবা পাবেন। এরকম সব প্রতিষ্ঠানে হয়তো একদিনে করা যাবে না,
এরকম সরকার অগ্রাধিকার ভিত্তিতে অফিসগুলো নির্ধারণ করতে পারে, যেমন পাসপোর্ট। এখানে গরিব মানুষরা যায়, আবার ধনী মানুষরা যান। তো সেক্ষেত্রে এবং দালাল চক্র, আপনি পাসপোর্ট অফিসে যাবেন, যে সেখানে ভিতরে যেতে পারবেন না, তার আগে অনেক দালাল আপনাকে করবে। তো এই যে দালালদের সাথে আবার অফিসের ভেতরে যারা থাকে তাদের একটা যোগসাজশ, আবার এটা মানে তাদের একটা সঙ্গবদ্ধ তৎপরতা, এরকম যে কোনো, বা সিটি কর্পোরেশন, রাজুক, মানে যতগুলো সেবা খাত আছে, এবং সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, এরকম যদি একটি মহাপরিকল্পনা সরকার নিতে পারে এবং সেটা পুরোপুরি না হলেও অর্ধেকও কার্যকর করতে পারে, তাহলে আসলে দুর্নীতি কমবে, সরকারের কর্ম পদ্ধতি বদল হবে, এবং মানুষ সত্যিকারভাবে তারা ভাবতে পারবে যে সত্যি দেশে দুর্নীতি কমেছে এবং আমি অবৈধ লেনদেন ছাড়াই সেবাটি পেয়েছি। পেতে যাচ্ছি।